আমরা আসলে একটু পেছনে শুরু করি, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, তারপরেও শুরু করি। 2024 সালের ক্ষমতার পরিবর্তন বিপ্লব নাকি সাংবিধানিক বিচ্ছেদ বাংলাদেশের? এটি আপনার ওই সময় অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু এটি কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি সেটেল হয়ে গেছে। এটার আপনার এখন বিপ্লবের বলার দরকার নাই, কারণ এটা গেজেট আকারেই এটাকে গণ অভ্যুত্থান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবাই সম্মতি নিয়ে এটাকে অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাজে এখানে বিপ্লব বলতে কিছু নাই। আর ওই সময় যারা বলছিলেন, বিভিন্ন রেফারেন্স দিচ্ছিলেন, রাশিয়ান বিপ্লব, ফ্রান্স বিপ্লব, তো ওই জায়গাটায় তারা বিপ্লব বলতে খুব ভালো লাগে, কিন্তু ওইখানে ওই দুইটা জায়গায় যে রেফারেন্স দিচ্ছেন, চিলির বিপ্লব, ও প্রত্যেকটা বিপ্লবের সঙ্গে আপনার একটা সশস্ত্র যুদ্ধ সম্পৃক্ত থাকে। বিপ্লব কখনো সশস্ত্র যুদ্ধ ছাড়া হয় না। হ্যাঁ, আর এই রাজনৈতিক পরিবর্তন আন্দোলনের মাধ্যমে যদি হয় সেটাকে গণঅভ্যুত্থান বলে। এই কারণেই কিন্তু আলটিমেটলি সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের সিদ্ধান্তের প্রেক্ষিতে এটাকে গেজেট আকারে প্রমাণ করে এটাকে গণঅভ্যুত্থান বলা হয়েছে। কিন্তু এখন যে ধরুন সংবিধান নিয়ে একটা বড় ধরনের ক্যাওস তৈরি হয়েছে, সংসদে প্রতিদিন এই ক্যাওস দেখতে পাচ্ছি আমরা। আমরা একটা কনস্টিটিউশনাল রাপচারের দিকে যাচ্ছি কিনা? এই যে ইউনূসের সরকার ক্ষমতায় বসা এবং একটি নির্বাচন হওয়া, এটা তো সংবিধানের ধারাবাহিকতা ক্ষুণ্ণ হওয়া, কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, স্পিকারের পদত্যাগপত্র নেই, শুধুমাত্র রাষ্ট্রপতির অধ্যাদেশে। আপনার কি মনে হয় না যে এটা এক সময় না এক সময় প্রশ্নবিদ্ধ হবেই? না, সংবিধানের বিষয় নিয়ে কোনো বিতর্ক নাই। সংবিধানের নিয়ে একমাত্র বিতর্ক হতে পারে যখন কেউ যদি আদালতে যায় যে সংবিধানের এটা ব্যাখ্যাটা কি, তখন দুই পক্ষের মধ্যে বিতর্ক হলে আদালত একটা সিদ্ধান্ত দিয়ে দেন। এখানে সংবিধানের বিতর্ক কিছু নাই। কারণ হলো, সংবিধান নিয়ে যে কথাটা বলা হয়েছিল যে অধ্যাদেশ জারি, মূলত সংবিধানের ক্ষমতাকে খর্ব করে, বাইপাস করে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেছিলেন, এটা বহুদিন আগে প্রথম আমিই বলেছিলাম যে এই অধ্যাদেশ জারিটা রাষ্ট্রপতির ক্ষমতার বহির্ভূত, এবং এটার জন্য ভবিষ্যতে ওনাকে অভিযোগও আসতে পারে ওনার বিরুদ্ধে। এবং পরবর্তীভাবে রাজনৈতিকভাবে বিএনপিও সেটা নির্বাচনের পরে, আগে অবশ্য তারা বলেনি, তা নির্বাচনের পরে তারা বলেছেন, এবং ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা ওতো নেননি, ওখানে বলে দিয়েছেন এটা সংবিধানের কোনো ধারাবাহিকতা না। কাজে এখন সংবিধান নিয়ে কোনো বিতর্ক নাই। যেটা করছেন সেটা হলো, যারা রাজনীতি করছেন তারা তাদের রাজনৈতিক মতাদর্শ এটা বলতেই পারেন, তাই না? এটা তো তাদের কথা, এটা আজীবন কিন্তু চলতে থাকবে যে আপনি রাজনীতিটা করে। সাক্ষাৎকারে বলেছিলেন, আমার সাথেও সাক্ষাৎকারে বলেছিলেন যে ডক্টর ইউনূসের বিচার হতে পারে। কোন হ্যাঁ, আইনের ভিত্তিতে সেটা তো, আপনি কথা না বলেছিলেন? সেটা তো শুনেন, সেটা তো আপনি যদি জিজ্ঞেস করেন সেটা আমি সেদিন বলেছি। এটা হলো, আপনি জানেন যে আমাদের মার্শাল্লাহ, বঙ্গবন্ধুকে হত্যা, জিয়াউর রহমানকে হত্যা, তারপরে অনেকবার মার্শাল্লাহ, এরশাদের মার্শাল্লাহ, এই সবকিছুর পরে আপনার মার্শাল্লাহ জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেল, এবং 91-এর ক্ষমতার পরে আপনার মার্শাল্লাহ কিন্তু আসে নাই, কিন্তু এটার ক্যারেক্টারটা একটু অন্যভাবে চেঞ্জ হয়ে গেল। সেটা হলো যে যখনই বিশেষ করে যারা বড় প্লেয়ার, রাজনৈতিক প্লেয়ার, বিশেষ করে আমি মুরব্বীদের কথা বলতেছি, আন্তর্জাতিক মুরব্বী, তারা অনেক সময় আপনার সেনা সমর্থিত অথবা বুদ্ধিজীবী অথবা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে তারা এটা বসাতেন, এবং এই কারণে শেখ হাসিনার সরকার 15তম সংশোধনী যখন করেছেন, তখন ওর ভিতরে একটা সংশোধনী এনেছিলেন। এটার আরো একটা কারণ হলো, এর আগে আবার 5th অ্যামেন্ডমেন্টের যখন জাজমেন্ট হয়, সেই জাজমেন্টের মধ্যে এই প্রশ্নটা আসছিল যে হঠাৎ করে কেউ এসে ক্ষমতা দখল করে সালাম আলাইকুম দিয়ে বসে গেল, এটা তো সংবিধান অ্যালাউ করে না। কিন্তু অ্যালাউ না করলেও তো আমাদের দেশে হয়ে গেছে, অনেকগুলো জিনিস হয়ে গেছে। ওইটা চ্যালেঞ্জ করার পরে কোর্ট ওইখানেই কিন্তু মতবাদ দিয়েছে যে এই ধরনের বিষয়টা সংবিধান পরিপন্থী, কিন্তু আমাদের সংবিধানে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ছিল না। 15তম সংশোধনী যখন করে শেখ হাসিনার দল, তখন এইটাকে আর্টিকেল 7 এর সঙ্গে এ যোগ করলো, আর্টিকেল 7A। এই 7A তে এটা সংযুক্ত করা হলো যে সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তো ক্ষমতা পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, এর বাইরে কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, তাহলে এটা আপনার একটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবং এই কারণে আপনি দেখবেন যে এই সংশোধনীর পর থেকে কোন রকম কিন্তু ক্রাইসিস হয়েছে, কিন্তু ক্রাইসিস অনেক হয়েছে, কিন্তু কোন রকম কেউ আসেননি, সালাম আলাইকুম দিয়েও আসেন নাই বা অন্য কোনো পদ্ধতিতেও আসেননি। কারণ হলো, তখন এই সুযোগটা ছিল না। যদি আসতেন তাহলে তাদেরকে ফেরত যাওয়ার সুযোগ ছিল না, কারণ ফেরত যেতে গেলে আপনাকে পুরো সংবিধান বাতিল করে নিজেদের মতো একটা পার্লামেন্ট তৈরি করে তারপরে তাকে ফেরত যেতে হবে। বাংলাদেশে তো দল আওয়ামী লীগ বিএনপি দুইটা মেজর দল, তারা যদি সেটা রাজি না থাকে তাহলে ওই রকম পার্লামেন্টও তো হবে না। এই জন্য আর ওইখানে কোনো আসার সুযোগ ছিল না। তাহলে ইউনূস কিন্তু এলেন কি করে? ইউনূস এলেন কি আমি করে? আসছি গেলেন আমি কি করে? আসছি হঠাৎ করে যখন আপনার এই ইয়েটা বন্ধ হয়ে গেল,
এবং এরপরে আপনার এই যে 15তম সংশোধনীর এই বিধানটা, এইটা কিন্তু চ্যালেঞ্জ করলেন আবার আমাদের বদিউল আলম মজুমদার সাহেব। তো বদিউল আলম মজুমদার সাহেব কিন্তু এইটা সহ পুরো 15তম সংশোধনী উনি চ্যালেঞ্জ করলেন। তো সেইখানে আদালতে আপনার সরকার পক্ষ এইটা এই আর্টিকেল 7A 7B এবং কেয়ারটেকার 54 এগুলোর ব্যাপারে বাদী বিবাদী দুজনই একমত, যার ফলে আদালত ওইখানে রায় দিয়ে 7 এটাকে বাতিল করে দিলেন। যেদিন বাতিল করলেন সেদিনের পরে এরপরে সংবিধান পরিপন্থী ভাবে যদি কেউ আসে, ডিপ স্টেট যদি এখন মনে করে যে কালকে একটা সরকার গঠন করবে তারেক জিয়াকে বাদ দিয়া, এটার সুযোগ তাদেরকে আছে, কেন ওইটা অপরাধ হবে না, কেন ওই 7A তো আর নাই। এখন এই প্রশ্নটা আমার কাছে করা হয়েছিল, আমি ওই জন্যই উত্তর দিয়েছি যে ডক্টর ইউনূস যখন এসছে অবশ্যই সেখানে এটি একটা পরিবর্তন ছিল এবং সেখানে গণ অভ্যুত্থান হিসেবে এটাকে বলা হচ্ছে, কারণ অনেক মানুষ সেখানে এই পরিবর্তন চেয়েছিল। কে কিভাবে চেয়েছিল সেটা ভিন্ন দৃষ্টি, কারণ আপনার 5ই আগস্টে আমার দৃষ্টিতে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি মোর দ্যান 50%, মানে একটা মেজরিটি পিপুলই চেয়েছিল ক্ষমতার পরিবর্তন, যেহেতু গণতন্ত্র আইনের শাসন অনেক দুর্বলতা দেখা দিয়েছিল। কিন্তু ঠিক 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে যখন দেখা গেল যে ওই প্রত্যাশাটা, মানুষ যে প্রত্যাশার কারণে পরিবর্তন চেয়েছিল সেটা ছিনতাই হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অপর একটা গ্রুপ ছিল যারা নাকি মেটিকুলাস ডিজাইন করেছিল, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারা যখন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙা শুরু করলো, স্বাধীনতার বিভিন্ন স্মৃতি ধ্বংস শুরু করলো, এবং যখন বলা শুরু করলো যে আপনার জাতীয় সংসদ পরিবর্তন করতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, ঠিক তখনই এই যে একটা বড় অংশ মানুষ তারা তখন বুঝে গেল যে আমাদের যে চাওয়াটা সেই চাওয়াটা আর থাকলো না, এটা ছিনতাই হয়ে গেল। মোর্শেদ, এই যে জুলাই দিবস বলে একটা মানে দিবস ঘোষণা করা হয়েছে এবং সেই দিবসে বিভিন্ন আলোচনায়, বিশেষ করে আব্দুল কাদের নামে একজন ছাত্র নেতার আলোচনায় বেরিয়ে গেল যে সেনাবাহিনী সিগন্যাল দেওয়ার পরপরই তারা এক দফা ঘোষণা করেছিল সেই ইয়েতে। তাহলে এটা আপনি গণ অভ্যুত্থান কি করে বলবেন? 1 নাম্বার কথা, কারণ সেনাবাহিনী তাদেরকে সিগন্যাল দিয়েছিল এবং সেনাবাহিনী বলেছিল তারা সরকারের নির্দেশ মানবে না, তারা এই যে জনগণ যাদেরকে আমরা বলছি তাদের কথা মানবে। তাহলে এটাও তো এক ধরনের সেনা কুই হয়ে গেল, হলো নাকি? আমরা দেখলাম যে বঙ্গভবনে কে গেলেন? বঙ্গভবনে গেলেন ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে উনি গেলেন আমার উপর আস্থা রাখেন, এবং উনি ডাকলেন রাজনীতি মানে রাজনৈতিক দলগুলোকে, এবং উনি মানে ক্ষমতার কেন্দ্রেই অবস্থান করলেন মানে ডক্টর ইউনূস না আসা পর্যন্ত। মানে উনি ক্ষমতা নিজের হাতে না রেখে দিয়ে দিলেন ডক্টর ইউনূসের মানে প্রদান করে। না হলে আর ইউনূসের পাশে যদি উনি না থাকতেন বা সেনাবাহিনী না থাকতো সমর্থন, তাহলে কি এটা এই গণ অভ্যুত্থান থাকতো? না, অবশ্যই, কারণ আপনার দৃষ্টিভঙ্গিটা এইভাবে আমি আলোচনা করি দেখি, সেটা হলো ধরেন 90-এর গণ অভ্যুত্থান, সেটিও যখন নুরুদ্দিন যদি না বলতো যে আমি আর্মি নামাবো না, তাহলে ওই গণ অভ্যুত্থানও সফল হতো না। কারণ আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশে আর্মি হলো একটা বেসিক বড় ফোর্স। আর্মি যদি গভর্নমেন্ট থেকে তাদের সাপোর্ট তুলে নেয় তাহলে ওই সরকার পতন করে। এবং আপনার 3রা আগস্টেও প্রধানমন্ত্রীর বাসায় এই সেনাবাহিনীর প্রধান সকলের কিন্তু মিটিং হচ্ছিল, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই ছিলেন এবং তারা বলেছিলেন তারা এটা করবেন। কিন্তু ততদিন পর্যন্ত আপনি 5ই আগস্টের ঘটনা একটা, আর এর আগে আমি যেটা বলছি সেখানে মানুষ যে এর আগে পরিবর্তনের কথা বলেছেন এবং সেখানে যে রাস্তায় লোকজন ছিল শুধু বিএনপি জামাত না, সাধারণ মানুষ, এবং কি আপনি জানেন যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিএস আপনার বড়ুয়া ও ব্যারিস্টার বড়ুয়া, যে সে কিন্তু কয়েকদিন আগে বলেছেন, এবং আওয়ামী লীগের আরো একজন নেতা বলেছেন, এবং আমাদের অভিজ্ঞতা যে আওয়ামী লীগের অনেক লোকজন, আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ সমর্থক, তারাও চেয়েছেন এইভাবে দেশ চলবে না, কারণ দুর্নীতি অন্য কারণে পরিবর্তন চেয়েছিলেন। এটাকে আমি কোনোভাবেই বলবো না, আমার অ্যানালাইসিস এটা আসবে না যে এই পরিবর্তনটা মানুষ চায় না, চেয়েছিল। কিন্তু সেই পরিবর্তনটা যে উদ্দেশ্যে চেয়েছিল সেইটা ওই 1 মাসের মধ্যে যখন নাকি দেখলো যে এটা ছিনতাই হয়ে গেছে, তখন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা হতাশ হয়ে ঘরে বসে গেছে। এবং এই কারণেই কিন্তু আপনি দেখবেন প্রথম 2 মাস কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা কোনো কথা বলেননি, তারা অবজার্ভ করেছেন কি হয়েছে। এবং আলটিমেটলি যখন মানুষের মধ্য থেকে এই জিনিসগুলো আসলো, 32 নম্বর ভাঙার পরে রিকশাওয়ালা একজন ওখানে ফুল দিতে যায় বা একজন নায়িকা ওখানে প্রতিবাদ করতে চায়, এটা কিন্তু একদম সিম্পল, এটা পলিটিক্যাল লোক না, সাধারণ মানুষ। তারপরে কিন্তু এই সিনারিওটা চেঞ্জ হয়েছে
এবং সেটা ইউনূস সরকারের পদক্ষেপের কারণেই এই যে আপনার 5ই আগস্টের পরে যে আওয়ামী লীগের সমর্থন যে বাড়লো, এই সমর্থন বাড়ার একমাত্রই কারণ হলো সেটা হলো ডক্টর ইউনূসের বিভিন্ন পদক্ষেপ। এবং ডক্টর ইউনূস 5ই আগস্টের যেভাবে মানুষ পরিবর্তন চেয়েছিল, জাস্ট ক্ষমতা যাওয়ার পরে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিতেন, সমস্ত দল সেখানে অংশগ্রহণ করব, সেই ক্ষেত্রে আওয়ামী লীগও কোনো কথা বলতো না। কেন বলতো না? কেন 2 মাস তো কিন্তু কথা বলে নাই তারা। কেন বলতো না যে পরিবর্তনটা এটা আওয়ামী লীগের ভিতরেই অনেকেই চেয়েছেন, যে এটা তো অনেকদিন থেকে ক্ষমতায় থাকলে যেটা হয় তাদের নেতাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, ব্যাংক ট্যাঙ্ক সবকিছু, অনেক নেতাদের দল, অনেক জেলা ছিল তাদেরকে, অনেক জেলায় ছিল পুলিশ তাদের অধীনে, সবকিছু মিলে একটা অব্যবস্থা ছিল। এবং এই কারণে তারা কিন্তু তখন ওই জিনিসটা নির্বাচনটাকে মেনে নিত, কোনো বলতো না যে আমাদেরকে কেন সরানো হলো। এখন আপনি যে প্রশ্নটা তুলছেন খুবই পার্টিনেন্ট। 3 তারিখে যখন সেনাপ্রধান তার আর্মিদের সঙ্গে কথা বললেন, এবং আমি ব্যক্তিগতভাবে 3 তারিখ রাত্রে আমি ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম এই কারণে যে আমি যে ওখানে যে অফিসারদের সঙ্গে কথা হলো তাদের ভিউজটা জানার জন্য। তা আমি গেলাম, যাওয়ার পরে ওখানে যে আমার পরিচিত অফিসার তার বাসায় গেলাম, শুনলাম যে আপনাদের কি আলোচনা হয়েছে। সেখানে বললাম যে ফিল্ড লেভেল থেকে সবাই বলেছে যে এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনীর ব্যাপারে তারা মতামত দিয়েছে যে তারা এই জিনিসগুলো অগ্রসর হতে চায় না। এটা কিন্তু একটা সিম্পল, কিন্তু আমি কিন্তু আরো ব্যাকগ্রাউন্ডে এখন অনেক কিছু বেড়ে হয়ে গেছে, ওগুলোও কোনো বিষয় না। প্রথম বিষয় হলো যে ভলকার 2 আলটিমেটলি হি ইজ ক্লোজ টু ডক্টর ইউনূস, এবং সেই কারণে সে জাতিসংঘের নাম ব্যবহার করে, আপনি জানেন যে জাতিসংঘের নাম ব্যবহার করে প্রধান সেনাপতিকে থ্রেট দেওয়া হয়েছে যে আপনি যদি যান তাহলে কিন্তু এই সেনাদেরকে আমি পাঠিয়ে দেবো। এবং আপনি জানেন যে সেনাবাহিনীর একটা সবচেয়ে বড় সমস্যা, এই বিদেশে যারা থাকেন তারা যদি কিছু না চান তাহলে সেটা সেনাপ্রধানের পক্ষে করা সম্ভব না। শুধু আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এখানে শুধু ভলকার তুর্ক নন, এখানে আইরিন খানও যুক্ত ছিলেন। আইরিন খান তখন নেপথ্যে কাজ করেছেন এই পুরো ইয়েতে জাতিসংঘের। সেটা আরো মানবাধিকার সংগঠন অনেক আছে, সবাই হিউম্যান রাইটস ওয়াচ টোয়াচ সবাই বলছে, কিন্তু সেটা না। যে ঘটনাটা আসছে সেটা হলো এই থ্রেটটা কিন্তু পরবর্তীকালে আসছে, এবং সেইখানে কিন্তু সেনাপ্রধান যে আপনি বলছেন যে সেনাপ্রধান যে আমার অ্যানালাইসিস, সেনাপ্রধান যে নিজেই অনেকদিন আগে থেকে এই পরিকল্পনা করে সরকারকে সরিয়েছে, আমার কাছে এটা মনে হয় না অ্যানালাইসিসে। কারণ হলো যে সেনাপ্রধানও যখন কথা বললেন সবার সঙ্গে এবং ইন্টারন্যাশনাল চাপটা আসলেন, তখন ওনার সিনারিও পরিবর্তন হয়ে গেছে। এবং ইউনূসকে যে সে বসাইছেন না, সেটাও আপনি জানেন যে হাসানাত আব্দুল্লাহ অনেকে কিন্তু ওনার ব্যাপারে অনেক কথা বলেছেন, যে উনি কিন্তু যখন ইউনূসের কথা বলছে উনি তো কনভিক্টেড। তারপরে এই কথাও বলেছে হাসনাত সরাসরি যে আমি অনেক বুকে কষ্ট নিয়ে মেনে নিলাম, তাই না? এবং সেনাপ্রধান কিন্তু প্রথম থেকে যারা আওয়ামী লীগের চলে গেছে অন্যরা কেন করতে পারবে না, এই প্রচেষ্টা কিন্তু বলা হয়েছিল। কাজে এখন যেভাবে একটা বিভিন্ন ভাবে সেনাপ্রধানকে একদম পুরোপুরি আওয়ামী লীগ অপসারণের নায়ক তৈরি করা হচ্ছে বা বলা হচ্ছে, আমার অ্যানালাইসিসে সেটা মনে হয় না। ঘটনা পরিক্রমায় সেটা হয়েছে, সেটা বাস্তবতা। কিন্তু এই যে 3 তারিখের আগে যে 16ই জুলাই বা আপনার যে আবু সাইদ মারা গেল 30শে জুলাই, এই সমস্ত লোকজন রাস্তায় ছিল, তো লোকজন নামছে, প্রতিবাদ করছে। আমি নিজেই তো 2 তারিখে টেলিভিশনে যখন ওই ছাত্রদেরকে ধরলো, আমি তো হারুনকে প্রশ্ন করে বললাম টেলিভিশনে, যদিও টেলিভিশন আলারাও পরের দিন আমাকে খুব করেছে যে আমরা কোনো বিপদে পড়বো। আমি প্রশ্ন তুললাম যে হারুন সাহেব, আপনি যে ভাত খাওয়ালেন, এই ভাতের টাকা কি আপনি পকেট দিয়ে দিচ্ছেন না সরকারের টাকা? সরকারের টাকা হলে আপনি ব্যাখ্যা দেন, আর পকেট দিয়ে দিলে আপনিও সেই হিসাব দেন আপনার ট্যাক্সের টাকা কি নেই। এই ধরনের কথা তো হয়েছে, আমরাও তো বলেছি সেটা। কিন্তু ঘটনা হলো 5ই আগস্টের পরের সিনারিও, যেখানে দেখা গেল যে হ্যাঁ, অনেক মানুষ চাইলেও সেই মানুষগুলো যখন দেখেছে যে এটা চিন্তাই হয়ে গেছে এবং এটা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি ব্যাকগ্রাউন্ডে নিউক্লিয়াসই থেকে তারা এই কাজগুলো করেছে। এবং আপনি জানেন 32 নম্বর ভাঙার পরে প্রথম স্টেটমেন্ট দিয়েছে পরের দিনই সকাল 6টা 6:30টায় পাকিস্তান ইন্টেলিজেন্সের চিফ, সে স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এইখানে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং এটা যথার্থ কাজ, এটা পাকিস্তান গভর্নমেন্ট দেয় নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় নাই। সবচেয়ে বড় কথা মঞ্জিল মোর্শেদ, এই যে জুলাইয়ের যে বর্ষপূর্তি, সেটা পাকিস্তানে বিরাট ভাবে রাষ্ট্রীয় ভাবে পালিত হয়েছে। আপনি ছবি দেখেছেন কিনা জানি না, বেশ রাষ্ট্রীয় ভাবে। সেটা তো অবশ্যই, কারণ আপনি পাকিস্তানে পালিত হইতে পারে, তুরস্কে পালিত হইতে পারে, কারণ সমমানা লোক আছে না, পালিত তো হতেই পারে। এখনো তো এখানেও তো 5ই আগস্টের পরে যারা আছে ক্ষমতায়, তারা তো সব একই, তারা তো পালন করছে। এই জায়গাটা একটা বিতর্ক, জুলাই কিভাবে হয়েছে এটা গবেষণা হওয়া উচিত এবং প্রকৃত সত্য আসা উচিত। আমার একটা অ্যানালাইসিস, আপনার একটা অ্যানালাইসিস, যাই হোক, সেই হওয়ার পরে এখন জুলাই যখন হয়ে গেছে, সেখানে অনেক ঘটনা ঘটেছে। যেমন অভিযোগ করা হয় যে এই কি বলে, যারা সরকারে ছিলেন তারা এগুলো মেরেছেন। তারা আবার বলছেন স্নাইপার রাইফেল দিয়ে বাসার জানালায় বসা বাচ্চাটাকে কে মারলো। এগুলো অনেক বিতর্ক আছে, অনেক যুক্তিতর্ক এদিক ওদিক ফেলানো যাবে। এটা নিয়ে গবেষণা হোক, বের করা যাক, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কথাগুলো বলবে তারা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো
5ই আগস্টের যে মুভমেন্ট আগে সেখানে জনগণ সম্পৃক্ত হয়েছিল, অন্তত ম্যাক্সিমাম না হোক কেন আওয়ামী লীগের তো 30% আছে, কারণ 70% হলেও হতে পারে, কিন্তু আলটিমেটলি তারা পরবর্তীকালে ছিল না যখন তারা দেখেছে যেটা ছিনতাই হয়ে গেছে। এরপরে আপনার প্রশ্নের জবাব, ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন, আপনি প্রশ্ন করছিলেন তার কি ওই 7A তে বিচার হতে পারে কিনা, ওইটা আমি এক সাক্ষাৎকারে বলেছি, এখনো বলি, আইনটা যখন বাতিল হয় তখন আর আইনটা কার্যকরী। ডক্টর ইউনূস সাহেব যেদিন ক্ষমতা নিয়েছেন, যতদিন পর্যন্ত এই জুলাই সমর্থিত লোকজন ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত নিশ্চয়ই ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা আর্টিকেল 7 এর কোনো প্রসিডিং ড্র করবেন না। এটা তো প্রসিডিং তো বাদই দেন, ডক্টর ইউনূসের আমলে এত শিশু মারা গেল, মামলা নিচ্ছে না, মামলা করতেছে, তারপরে কোর্টে মামলা 3টে হয়ে গেছে, সবগুলোই খারিজ, তাই না? কাজে ডক্টর ইউনূসের ব্যাপারে তারা কিছু করবে না। তবে যদি ভবিষ্যতে, রাজনীতিতে ভবিষ্যৎ অনেক কিছু হয়, যদি ভবিষ্যতে এই জুলাই আন্দোলনের বাইরে যারা আছেন তারা যদি কেউ ক্ষমতায় আসেন, তাহলে আর্টিকেল 7 ওই সময় বহাল ছিল। তারা যদি মনে করেন যেটা এই ক্ষমতা দখলটা, বিশেষ করে সরকার গঠনটা গণতান্ত্রিক ক্রিয়া হয় না, ভায়োলেশন অফ আর্টিকেল 7 এ হয়েছে, তাহলে তারা অবশ্যই সেক্ষেত্রে ওই ব্যবস্থাটা তারা নিতে পারবেন। তবে অবশ্যই ওই রকম দলকে ক্ষমতায় আসতে হবে। জুলাই নিয়ে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, ধরে নিচ্ছি ডক্টর ইউনূসের সরকারকে আমরা মানে অবৈধই ধরে নিচ্ছি, আমরা বৈধ ধরছি না, এটা বিশেষ প্রয়োজনের সরকার মনে ধরে নিচ্ছি। তারা একটি নির্বাচনও দিল, সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা হলো এবং একটি বিতর্কিত নির্বাচন হলো। এই যে ধারাবাহিকতা চলছেই, এই মানে অবৈধতার বা মানে অনিয়মের ধারাবাহিকতা চলছে, এটাকে আপনি কেমন করে দেখেন? আপনি জানেন যে যখন প্রচন্ড গরম পড়ে, মানুষ আপনার নদীতে, পুকুরে, বিভিন্ন জায়গায় গিয়া সাঁতার কাটে গরম থেকে বাঁচার জন্য, তখন কি চায় মানুষ বলেন? আল্লাহ একটু বৃষ্টি দিও, আল্লাহ একটু বৃষ্টি দিও, এটাই হলো আপনার সর্বশেষ দাবি, আর কিছু চায় না। বৃষ্টিটা হইলে টেম্পারেচারটা কমবে। বাংলাদেশে 18 মাসে ইউনূস বাংলাদেশটাকে যা করছিল এবং বাংলাদেশটাকে যেভাবে আইনের শাসন ভূলুণ্ঠিত করা, বিচার বিভাগকে খর্ব করা, বিচার বিভাগকে মাটিতে মিশিয়ে দেওয়া, তারপরে আপনার এই যে বিভিন্ন বুড়িগঙ্গা নদীতে লাশ, এটা ওটা দুর্নীতি, তারপরে এই সমস্ত ছাত্রদেরকে আপনার বিভিন্ন ক্ষমতা দিয়ে মব ভায়োলেন্স তৈরি করে বিরোধী দলকে হত্যা করা, ব্যবসা বাণিজ্য করা, চাঁদা তোলা, মানে এক কথায় বাংলাদেশ হয়ে গেছিল একটা অকার্যকর রাষ্ট্র। ওই মুহূর্তে কোনো অল্টারনেটিভ ছিল না, সব মানুষেরই প্রত্যাশা ছিল আল্লাহ তুমি একটা লাইন পরিবর্তন করে দাও। এবং সেই কারণে দেখবেন ওই ভোটে আওয়ামী লীগাররাও ভোট দিয়েছে, ওই ভোটে আপনার সাধারণ মানুষও ভোট দিয়েছে, কারণ তখন আর কোনো অল্টারনেটিভ ছিল না যে একটা নির্বাচন হোক। এবং অবশ্যই এটা আমিই বলেছি, এই নির্বাচনটা সার্বজনীন না, নির্বাচন সার্বজনীন হতো সব দল আসলে। এখন একটা প্রশ্ন আসবে, সব দল আসবে কিভাবে? ধরেন অনেক তো সাংবাদিকরা তো অনেক কিছু করে, আপনারা শুধু বারবার এই যে জরিপ করে প্রতিবেদন দিচ্ছিলেন এই যে আওয়ামী লীগ এত সিট পাবে, এত সিট পাবে, তো এই অবস্থা কি আর আওয়ামী লীগকে নির্বাচনে আনা যায়? যখন নির্বাচনের আগে এইভাবে জরিপ আসতেছিল যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে, তখন এটা তো সদ্য মাত্র 1.5 বছর আগে জুলাই হয়েছে। ওই জুলাই যারা আন্দোলন করেছেন, যারা ক্ষমতায় বসেছেন, আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই তো মিললে, তো সেক্ষেত্রে তারা তো আর কোনোভাবেই চাইবে না যে আর একটা নির্বাচনে আবার আওয়ামী লীগ একটা স্ট্রং অন্তত ক্ষমতায় না আসুক, তার 100 সিট পেয়ে যাক, তাহলে তো জামাত বিরোধী দল হয় না। সেই জন্য কি নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করা যায়? এটা কি সংবিধান সম্মত? না, এখন এইটা কোনো জিনিস যদি সংবিধান সম্মত না হয়, এটা আপনি বললে তো কোনো লাভ নাই, এটার জায়গা হলো আদালতে চ্যালেঞ্জ করা। নির্বাহী আদেশে জামাত ইসলামকেও বাতিল করা হয়েছে, সে বাতিল কি টিকছে? বাতিল তো টেকে নাই, তাই না? একটা মুভমেন্টের কারণে জামাত ইসলামের আমিরের নামই কিন্তু সেনাপ্রধান প্রথম নিছে। তা আপনার পরিবেশ পরিস্থিতি, আজকে ধরেন আওয়ামী লীগ যদি সমবেত হতে পারে, আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়, আওয়ামী লীগ যদি মেজরিটি মানুষ আওয়ামী লীগের পিছনে চলে আসে, তাহলে এই সমস্ত নিষেধাজ্ঞার কোনো ভ্যালু থাকবে? কোনো ভ্যালু থাকবে না তো। আর এই যে নিষেধাজ্ঞা, এটাও তো আপনি জানেন এটাও একটা মেটিকুলাস ডিজাইন। কারণ বিএনপির সেক্রেটারি থেকে সবাই বলছিল আওয়ামী লীগকে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায়, কিন্তু এই যে জামাত, এনসিপি যখন ওই সমস্ত জরিপ আসতেছিল, তারা জানে যে এখানে পার্লামেন্টে আওয়ামী লীগের একটা ভালো সিট আসবে, এই জন্য তখন তারা বুদ্ধি করে শাহবাগে মিটিং দিল, সবাই আসলো, বিএনপি কিন্তু যায় নাই। তখন তারা ইউনুসি বুদ্ধি দিয়ে তাদেরকে বলছে ওখানে মিটিংটাকে আমার বাসায় ঘেরাও করো, এবং সেখানে ঠান্ডা পানি খাওয়াই ঠাওয়াই তারপরে বললো যে এইটা আমরা, উপদেষ্টারা কইলো যে আমরা আপাতত কার্যক্রম নিষিদ্ধ করলাম। ডক্টর ইউনুস তো নিজে ইন্টারন্যাশনাল ইন্টারভিউতে বলছে কোন পলিটিক্যাল পার্টিকে আমি করব না। কেন করলো? ওই যে একটা কারণ, কারণ আপনারা এমন ভাবে জরিপ টরিপ করতেছিলেন, আসলে বাস্তবতা যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ আবার ভোটে চলে আসবে, এইটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না যে আওয়ামী লীগ কেন এখন আবার আসবে। এই জন্য আলটিমেটলি তারা সমস্ত করে একদম আওয়ামী লীগকে বাদ করে তারা একটা নির্বাচন করেছে। নির্বাচনটা জরুরি ছিল, কারণ হলো দেশের পরিস্থিতি ভয়াবহ ছিল, দেশটাকে টার্ন আপ করার জন্য নির্বাচন জরুরি ছিল। নির্বাচনে আমরা আওয়ামী লীগেরও ভোটাররা ভোট দিছে, হিন্দুরা ভোট দিছে, সবাই ভোট দিছে। এখন নির্বাচনটা সার্বজনীন
নিন না। এখন ভালো হবে নির্বাচনটা ভবিষ্যতে একটা সার্বজনীন কিন্তু নির্বাচন করাটা, নির্বাচনের পরে এটাই মঞ্জুর মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, নির্বাচনের পরে সংসদকে ব্যবহার করে এই যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হলো, অধ্যাদেশগুলোকে মানে এটা তো ভয়ঙ্কর নজির হিসাবে থেকে গেল, কোনোটাই বাদ দেওয়া হলো না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারটাও বাদ দেওয়া হলো না। এবং এখন বলা হচ্ছে যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা হবে এবং তা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে। এমনিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে এই যে ধরুন জুলাই হত্যাকাণ্ডের বিচার, এটাই তো আসলে বৈধ নয় বলে অনেকেই মতামত দিয়েছেন। না দেখুন, আপনার শেখ হাসিনার ফাঁসি তো অনেকদিন আগে হয়েছে, তাই না? অনেকদিন আগে হয়েছে, স্বাভাবিক আলোচনা চলছিল। এখন কিন্তু প্রশ্ন আসছে উনি এসে আপিল করুন। আপনারা যেটাই দেখেন, এই যত আইন করুক, যত কানুন করুক, আলটিমেটলি জনগণ যদি পক্ষে থাকে এগুলোর সব বাতাসে উড়ে যাবে। কারণ হলো যে অর্ডিন্যান্স অ্যাক্ট করতে হয়, সব অর্ডিন্যান্স কিন্তু অ্যাক্ট করে নাই, তাই না? অধ্যাদেশ, ওই আদেশ যেটা, ওটাও কিন্তু করে নাই, গণভোটও কিন্তু করে নাই। কাজে তারা করেছে, ইভেন আবার তার মধ্যে মানবাধিকার কমিশন, তারপরে বিচার বিভাগের, এগুলো আবার বাদ দিচ্ছে, অনেকগুলোই করে নাই। কিন্তু বিএনপি তো আপনার এখন পর্যন্ত তো বিএনপি তো আর আওয়ামী লীগের শরিক না, আওয়ামী লীগের শরিক তারা। মূল রাজনীতিতে যদি গণতান্ত্রিক রাজনীতি বলেন, সবচেয়ে বিপক্ষ দল দুইটা কে কে? বিএনপি আর আওয়ামী লীগ, নাকি? অন্য কেউ তো না, অন্য কেউ তো কাছাকাছি ভোট নাই। তাহলে সেক্ষেত্রে বিএনপি তো বিএনপির রাজনীতি করবে, এটা খুব স্বাভাবিক। এটা এক্সপেক্ট করার কোনো কারণ নাই যে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতির মাধ্যমে তারা বসে একদম সিটে দিয়ে দেবে। এটা চিন্তা যারা করেন তারা, আমি মনে করি যে তারা সঠিক চিন্তা করেন না। কারণ রাজনৈতিক বিরোধিতা হলো দুইটা দল। ইন্ডিয়াতে ধরেন কংগ্রেস আর বিজেপি, কই কংগ্রেসকে কি কোনো সাইড দিচ্ছে মোদী সরকার? দিচ্ছে না। এখানেও আওয়ামী লীগ বিএনপি বিরোধ, কেউ কাউকে সাইড দিবে না। সাইডটা আসবে জনগণের মধ্যে, লিগাল ফাইটের মধ্যে। এখন আপনি যেটা বলছেন যে এই যে আইন করে নিষিদ্ধ আবার ট্রাইব্যুনালে বিচার হবে, এটা তো আমি ওদিন বলেছি ইন্টারভিউতে যে একটা দলের বিচার হবে, হতে পারে, আইনটা যেহেতু করছে। আইনটা কিন্তু এখনো অ্যাবসলুট না। আইনটা কি আপনি কালকে চ্যালেঞ্জ করবেন না? এটা তো না, তাই না? কালকে তো আপনি চ্যালেঞ্জও করতে পারেন। তো চ্যালেঞ্জ করলে আইন থাকবে কি থাকবে না, এটাও তো একটা বড় প্রশ্ন। এগুলো তো সময় বলে দিবে অনেক। এখন এই যে দলের বিচার করবেন, হ্যাঁ দলের বিচার হতে পারে, ওই আইনে যতটুকু আছে। আইন থাকবে কিনা এটা একটা বড় প্রশ্ন। তারপরে আইন আছে, আইনে করতে পারেন। তখন প্রশ্ন আসবে, আওয়ামী লীগ কি তার প্রেসিডিয়াম অথবা কার্যকরী কমিটির মিটিং এ সিদ্ধান্ত নিয়ে কোন লোককে মারার রেজুলেশন আছে আপনার হাতে? যদি আপনার রেজুলেশন না থাকে, তাহলে আওয়ামী লীগ দল হিসাবে এই অপরাধ করেছে আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি মিডিয়ায় বলতেছেন, সবকিছুই বলতেছেন, কিন্তু কোর্ট জিনিসটা তো আলাদা, আদালতের জায়গাটা তো আলাদা। ওখানে তো সংবিধান, আইন কানুন নিয়ে যুক্তিতর্ক হয়। না না, ওখানে তো সেইখানেই মঞ্জির মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জির, আইন মানে আদালতটাকে তো সেভাবে রাখা হলো না। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো অনিয়ম হলো, বেচা কেনা হলো, রাজসাক্ষী কেনা বেচা হলো, আইনটা তো, আদালত তো আর আদালতের মতো থাকছে না। যদি থাকতো, যদি আদালত তার আইন তার নিজস্ব গতিতে চলতে পারতো, তাহলে আপনি এই কথা বলতে পারতেন। বাংলাদেশে তো সেটা হলো না। না, আমি বলছি আপনাকে, আপনি যে কথাটা প্রশ্নটা তুলেছেন, এই কথাটা বলার জায়গা শেষ হয়ে যায়নি। আজকে যখন শেখ হাসিনা আসবেন, উনি আপিল করবেন। আপনি আজকে যে কথাটা বলতেছেন, এটার তো কোনো ভ্যালু নাই। কিন্তু বলেছেন তো আপিল করার সুযোগ উনি পাবেন না, কারণ মন্ত্রীরা বলছেন সরকারের পক্ষ থেকে। শুনেন, আপনি যদি রাজনৈতিক ব্যক্তিদের কাছ দিয়ে আপিলের কথা শুনেন, তাহলে তো আপনি কনফিউজ হবেন। আপিল হবে কিনা এটা সুপ্রিম কোর্ট রুলস যারা জানে, যারা রেগুলার মামলা করে এবং তারা কোনো দলের প্রতিনিধি না, এরকম আইনজীবীকে জিজ্ঞেস করলে না পাবেন। আপনার মিডিয়া তো আপনার এক এক দলের লোকজনের কাছে সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করেন, ওই দলের পক্ষে যায় না ওই দলের বিপক্ষে যায়, এটা আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেন একটা আইনি প্রক্রিয়া বা আইনি বিষয়ের উপরে আপনারা কেন প্রসিকিউটরের বক্তব্য নেবেন? আপনারা কেন একজন বিএনপি লোকের বক্তব্য নেবেন? আপনারা কেন একজন আইনজীবী, আওয়ামী লীগের আইনজীবীর বক্তব্য নেবেন? আইনটাকে জনগণের জন্য ক্লিয়ার করার জন্য আপনাদের দায়িত্ব ছিল নিরপেক্ষ আইনজীবী কারা আছে তাদের বক্তব্য নেন, তারা বলুক সংবিধানে কি আছে। আপিল করার রাইটটা নাই, কে বলছে আপনাকে? হু সেজ তার আপিল করার রাইট নাই? ওখানে তো রাজনৈতিক ভাবে প্রসিকিউটর নাহিদ ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক এক ধরা বলতে পারে, কিন্তু ডক্টর জাহিদুর রহমান কি বলছে বলেন না? ওনারও তো বক্তব্য। এখন রাজনৈতিক ভাবে কে কি বললো সেটা কথা না, কথা হলো যে আপিলের। এখানে আরেকটি তথ্য আপনাকে আমি মানে স্মরণ করিয়ে দেই। আমাদের সামনে তো প্রেসিডেন্স আছে আপিলের। বাচ্চু রাজাকারের কথা আমরা যদি বলি, আমি তো প্রেসিডেন্টে যাবো না। আমি কেন প্রেসিডেন্টে যাবো? আমি তো, আমার কাছে যে আইনটা আছে, আমি আইনের উপরে থাকবো। আপনি শোনেন, আপনি ব্যাখ্যা করেন মানুষকে। রায় হয়েছে কোন কোর্টে? ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালটা আমাদের সর্বোচ্চ আইন কি বাংলাদেশে? সংবিধান। সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালকে সুপ্রিম কোর্টের অধীনে। এখন ট্রাইব্যুনালের আইনে বলা আছে কোন সাজা হলে 30 দিনের মধ্যে আপিল করবেন। আচ্ছা, আপিল করার একটা প্রক্রিয়া আছে না? কোথায় লেখা থাকে সেটা? আপিলটা কোথায় হবে? যেখানে হবে সেই রুলসে। হাইকোর্টে আপিল হবে না, হাইকোর্ট রুলসে এটা নাই। সুপ্রিম কোর্টে আপিল হবে, সুপ্রিম কোর্ট রুলসটা পড়েন।
এবং যারা মানে নিরপেক্ষ লোক আছে তাদের জিজ্ঞেস করেন, আপনি নিজেও পড়েন, আপনি দল করলেও আপনি বুঝতে পারবেন ওখানে লেখা আছে আপিলটা কিভাবে হবে। 30 দিনের মধ্যে আপিল হলো অরিজিনাল আইনে। আপনি যখন আপিল করতে যাবেন ওখানে সুপ্রিম কোর্ট আবার কতগুলো ব্যবস্থা রেখে দিচ্ছে। আপনি যদি দেরিতে আসেন আপনি ব্যাখ্যা দিবেন আপনি কেন দেরিতে আসছেন, এবং সেইটা ব্যাখ্যা দিয়েই আপনি আপিল করলে ওই দেরিতে আসার অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে আপিলটা এডমিট করা হবে। তারপরে আপনি ফাঁসির কেসে, ফাঁসির কেসে যে পরশুদিন শুনানি হয়, তার আগে কালকে যদি ফাঁসি কার্যকরী হয়ে যায় তা আপিলের কোনো ভ্যালু আছে? আপনি বাংলাদেশের কোনো ইতিহাস পাবেন না খুঁজা একটা আপিল এরকম কোন হওয়ার কারণে ডিস্ট্রিক্ট কোর্ট একটা আপিল ফাঁসি দিয়ে দিয়েছে আর কার্যকরী হয়ে গেছে, একটা ইনস্ট্যান্স আপনি পাবেন না। তাহলে এই যারা আইন জানে না, যারা আপনার আইন তো অনেকেই জানে না, এখন এটা আমাদের দোষ না, কারণ আইন জানার কথা না। আমি তো অনেক প্রফেসরকে জানি ল পড়ায়, তারাও তো সুপ্রিম কোর্টের প্রসিডিওরটা জানে না, তাই না? তো তারা তো একসময় বলে দিল যে ওই যে রাতের বেলা বললো ফেসবুক গিয়ে দিল আসো ঘেরাও করো, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনছে। ওখানে তো সুপ্রিম কোর্টের একটা মিটিং ছিল, জাজদের মিটিং এ কোনো রিট পিটিশন হয় না, কারণ সেই প্রফেসর তো জানে না কি করবেন আপনি। ভয়াবহ নজির তৈরি হলো একটা, যে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে এবং কতগুলো নথি জ্বালিয়ে দেওয়া হলো। আপনার মনে আছে কিনা জানি না। নথি জ্বালানো সেভ করার জন্যই চিফ জাস্টিস ওই সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়াটা যাতে না হয় সেটার জন্যই চিফ জাস্টিস তার পদত্যাগপত্র দিয়েছেন, এটা উল্লেখ করেছেন মিডিয়ায়। এখন এইটাও ধরেন এই যে পদত্যাগটা কি স্বেচ্ছায় না জোর করে, এটাও কিন্তু ভবিষ্যতে যে আলোচনা হবে না আপনি এটা বললেন না, কারণ আপনার ফিফথ অ্যামেন্ডমেন্ট কবে হয়েছে, রায় কবে হয়েছে দেখেন। ফিফথ অ্যামেন্ডমেন্ট ইলিগাল হয়ে গেছে না, মূল সিনেমা কি হয়েছে। তা আপনার বাংলাদেশে সবই হওয়া সম্ভব। কাজে কেউ যদি একটা অন্যায় করে যদি মনে করে যে এটা আনটাচ থাকবে, আমি বাংলাদেশের মানুষ হিসেবে আমার মনে হয় আমার দেশের আইন কানুন যা আছে ওই রকম থাকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি জোর করে অনেকদিন কিছু রাখতে পারবেন, কিন্তু জোরটা আজীবন চলে না। এরশাদ সাহেবও জোর করে অনেকদিন থাকতে চেয়েছিলেন, থাকতে পারেন নাই। তারপরে বিএনপিও থাকতে চেয়েছিলেন, থাকতে পারেন নাই। আওয়ামী লীগও থাকতে চেয়েছিলেন, থাকতে পারেন নাই। এটা পরিবর্তন হবে কেন? আমরা যে মানুষ, আমাদের যে ক্যারেক্টার, বাংলাদেশে যারা ভূখণ্ডে বসবাস করি, আমরা খুব দ্রুত অরিজিনালটা, পূর্বের ইতিহাসটা ভুলে যাই, এবং আমরা খুব রিয়েক্টিভ, ইমোশনাল, ন্যাচারাল কারণে। আমরা যেহেতু সামুদ্রিক বাতাসের আশেপাশে দেশের মানুষ, কাজে সেই কারণে এটা আপনার খুবই ন্যাচারাল যে কোনো সময় মানুষ এটা রিয়াক্ট করবে। আপনি এটার কোনো কারণ বলার নাই যে সুপ্রিম কোর্টের বিচারকদের যে অবৈধভাবে করলেন এটা আজীবন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আমি তো মনে করি না। মজিদ মোর্শেদ, আমি একটা আপনাকে আবার জুলাই প্রসঙ্গে একটা প্রশ্ন করতেই চাই। সেটা হচ্ছে যে ধরুন জুলাইতে দুই পক্ষই, মানে এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করছে যে মানে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করে মানুষকে হত্যা করেছে, আবার আমরা দেখতে পেলাম পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। তো আপনি শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের দায় দিয়ে তার ফাঁসি দিচ্ছেন, আর যারা মানে শেখ হাসিনাকে সরানোর জন্য মানুষ মারলো, পুলিশ মারলো, তাদেরকে আপনি ইন্ডেমনিটি দিচ্ছেন। তো এক যাত্রায় দুই ফল কি করে হয়, আমাকে এটা একটু না শোনেন, এই আলোচনাটা আপনার করাটা প্রয়োজন নাই, কারণ হলে এটা একটা লিগ্যাল ডিসকাশন। এই ডিসকাশনটাই শেখ হাসিনা আসলে এটা সলিউশন হয়ে যাবে, বুঝছেন? আমি আপনাকে স্পষ্ট করি, এইটা রাজনৈতিক ডিবেট আপনি করতে পারবেন, দেয়ার উইল বি নো সলিউশন। কিন্তু এটা কেমনে হবে? শেখ হাসিনা যদি আপিল করে সেখানে উনি বলবে, ওনার আইনজীবীরা নিশ্চয়ই বলবে, অলরেডি তো ওনার লয়ার যে চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের কাছে, তার মাধ্যমে তো আমরা মিডিয়া অনেকগুলো পয়েন্ট জেনে গেছি। একজন আইনজীবী হিসেবে তো আমি দেখছি এই জিনিসগুলো যখন আদালতে প্লেস হবে তখন অনেক কিছুই থাকবে কি থাকবে না এটা একটা সন্দেহ, এই সাজাও কি থাকবে কি থাকবে না এটা একটা প্রশ্ন, বিচারটাই এখানে করাটা সমীচীন হয়েছে কিনা এই প্রশ্ন তো আদালতে আসবে। তা আপনি সেটার জন্য তো ওয়েট করতে হবে। সেটার আপনি না করে তো মুখে মুখে আমরা যদি যাই বলি এটার তো কোনো রেজাল্ট আসবে না। আর সবচেয়ে কথাটা হলো এই যে আইনের বিষয়টাকে, এখন আপনি ধরেন আজকে যে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটছে, এখনো ঘটছে, কারণ হলো যে এখানে একটা দল, বিশেষ করে আপনার যাদের 30% সাপোর্টার আছে বলা হচ্ছে, সরকারও বলে, কিন্তু তাদেরকে আপনি যদি রাজনীতি করতে না দেন তাহলে তারা কি ঘরে বসে থাকবে? কেউ বসে থাকে বলেন? বসে থাকবে না। তো তারা কি করবে তখন? এইটা তো রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ জিনিস হবে। এই কারণে এই যে সমস্যাগুলো আছে। কিন্তু মঞ্জুর মোর্শেদ, আজকেই মানে গতকাল রাতেই ক্যাবিনেট মিটিং এ প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর আরো বেশি নির্দয় হতে, কঠোর হতে সরকারকে। মানে আপনি কি করে আশা করছেন? জেলের ভেতরে মারা যাচ্ছে, কারাগারে মারা যাচ্ছে, মানে আইনি হিসাবেই, মানে বিভিন্ন পত্রিকার রিপোর্টেই 43 জন মারা গেছে হচ্ছে মানে কারাভ্যন্তরে। এটা তো আসলে একটা দেশে এই অনাচার তো চলতে পারে না রাজনৈতিক দলের উপর। আপনি বেসিক জিনিসটাই একটু মাইনরিটি খেয়াল করতে হবে। নিশ্চয়ই। একটা হলো
একটা হইলো আপনার তারেক রহমান কি এইরকম কোন সিদ্ধান্ত দিবে যে এই আওয়ামী লীগের রেজিস্ট্রেশনটা কাজ করতে দাও? এটা আপনি কিভাবে ভাবেন? আমি তো আগেই বললাম যে সবচেয়ে বিপরীত অবস্থানে দুইটা দল গণতান্ত্রিক পদ্ধতিতে, আওয়ামী লীগ আর বিএনপি। এখানে বিএনপিও যেমন আওয়ামী লীগকে দিবে না, আওয়ামী লীগও কিন্তু অনেক নির্বাচনে টেকনিক্যালি তাদেরকে আসতে দেয় নাই, তাই না? এটা তো বাস্তব সত্য। কিন্তু নিষিদ্ধ দিবে তো না। করেনি। রাজনীতিতে শোনেন, রাজনীতিতে কেউ কাউকে স্পেস দেয় না, এটা একটা অটো সিস্টেম। আপনার যেমন আপনার ধরেন না, নিম্নচাপ হইলো, নিম্নচাপ হওয়ার পরে এইখানে যে আমার যে বাতাসের যে শর্টেজটা হলো, সেইটা দেখবেন ঝড়ের মাধ্যমে এসে এটা ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ এই রাজনীতিতে কেউ কাউকে ওভাবে রাখতে পারে না, বরঞ্চ এই সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ বা যে দলের উপরে নির্যাতন চালানো হয় সে দল তত শক্তিশালী হয়। এটা মনে করার কোনো কারণ নাই যে দলের উপরে নির্যাতন করলেই দলটা ভেনিশ হয়ে যাবে। যদি যাইতো তাহলে তো বিএনপি থাকতো না। বিএনপির কি একটা লোক কোথাও গেছে দেখছেন? বিএনপির উপরে জামাতের কি একটা লোক কোথাও গেছে? যায় না তো। এটা তো আমাদের এখানে তো ডাইনেস্টি পলিটিক্স, যে দল করে মইরা গেলেও ভাই ওটা লড়বে না। কাজে এখানে এইরকমই অবস্থা। কাজে সেখানে যদি আজকে ধরেন, এই যে ধরেন আজকে ছাত্রলীগের মিছিলে লোক হয় কয়জন? 20 জন। কেন হয় না 500 জন? কারণ ওই স্পিরিটটা তাদের মধ্যে আসে না। তো এই যে কর্মকাণ্ড যারা করবে, ওই করার কারণে তো আপনি 20-এর জায়গায় 500 হয়ে যাবে। এটা তো আপনার রাজনৈতিক দল হিসেবে ইউ উইল গেট দ্য বেনিফিট। তা আপনার জন্য এটা হাউতোষ করার কি আছে? আপনি আরো বলেন যে সরকার যেন আপনার উপরে বেশি নির্যাতন করে, আপনাকে যেন একদম মাটিতে পিষে ফেলার পরিকল্পনা সরকার করে, দেন ইউ উইল রাইজ। এটাই তো ন্যাচারাল, এটাই তো রাজনীতির কথা। সর্বশেষ প্রশ্ন করি আজকের মতো, সেটা হচ্ছে এই যে শেখ হাসিনার দেশে ফেরার অধিকার রাষ্ট্র কি অস্বীকার করতে পারে কিনা? এক, ধরুন শেখ হাসিনা দেশে ফিরলেন এবং বিমানবন্দর থেকেই আদালতের কাছে আত্মসমর্পণ করতে চাইলেন। বাংলাদেশের সংবিধান, ফৌজদারি আইন, বিচারিক নজির অনুযায়ী রাষ্ট্র কি তাকে দেশে প্রবেশে বাধা দিতে পারে কিনা, নাকি একজন নাগরিক হিসাবে দেশে ফিরে আইনি প্রতিকার চাওয়ার অধিকার মানে ইয়ে করতে পারে, রদ করতে পারে? আচ্ছা, আপনি যে রাষ্ট্রের কথা বলছেন, রাষ্ট্র কি এরকম কিছু বলছে? আমি তো শুনি নাই। আমি কোনো আলোচনা এখন পর্যন্ত শুনি নাই যে রাষ্ট্র বলছে শেখ হাসিনাকে আসতে। যারা বলছেন তারা তো রাষ্ট্রের কেউ না। আর রাষ্ট্রের পদক্ষেপ তো রাষ্ট্র নেবে, সেটা তো রাজনৈতিক দল নিতে পারবে না, তাই না? যেমন নাহিদ ইসলাম বলছে যে তার ফাঁসি আসলে কার্যকরী। আর নাহিদ ইসলাম কি কইলো না কইলো, আইনের কিছু ধারে তাতে যায় আসছে? বলেন, কিচ্ছু যায় আসে না। আপনি ওর বক্তব্য শুনতে পারেন, তার কর্মীরা তার উৎফুল্ল হবে, কিন্তু আইনের ব্যাখ্যাটা তো অন্য। সে আপিল করতে পারবে, আসবে এবং স্থগিত হবে। এখন আপনি যে বলছেন রাষ্ট্র কি তাকে বাধা, রাষ্ট্র তো অনেকদিন থেকে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কটা ভালো হচ্ছে না। 2 বছর আগের কথা বলেন, বারবার বলছে শেখ হাসিনাকে পাঠাই দেন, পাঠাই দেন। এখন তো রাষ্ট্র এখন পর্যন্ত কিছু বলে না। শেখ হাসিনা বলার পরে এখন আপনার ডিসেম্বরের আগে আপনি বুঝতে পারবেন যে রাষ্ট্র এটা বলবে কি বলবেন। কারণ এখন পর্যন্ত ওই প্রশ্ন আপনি এখন আনার দরকার নাই। রাষ্ট্র তো আপনাকে বলে না যে আপনাকে আসতে দিবে না। হ্যাঁ, পরিবেশ হতে পারে কখন, যখন নাকি শেখ হাসিনা বলবে আমি আসবো, এবং শেখ হাসিনার যদি সমর্থকরা বলে, লক্ষ লক্ষ সমর্থক যদি বলে আমরা এয়ারপোর্টে যাবো তাকে রিসিভ করতে, আবার একই দিকে যারা ফাঁসি চায় তারা বলবে আমরাও যাব শেখ হাসিনাকে আক্রমণ করার জন্য, তখন পরিস্থিতির কারণে রাষ্ট্র হয়তো তখন তাকে আসতে দিবে কি দিবে না, এটা রাষ্ট্রের তখন চিন্তার ব্যাপার। আর তখন চিন্তা হইলেও ওই যে আপনি বললেন না অল্টারনেটিভ আদালত, এরকম অনেক লোকই তো আসতে চায় না। গোলাম আজমকেও তো দেশে আনার জন্য অনুমতি ছিল না, আসছে না। তার পাসপোর্ট নিয়ে, নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় হয়েছে না? তো হয়েছে তো। দেখুন এখন পর্যন্ত আমি এই আলোচনায় যাবো না, কারণ শেখ হাসিনাকে আসার জন্য তো বাধা দেওয়া হয় না, বরঞ্চ রাষ্ট্র শব্দে ইন্টারপোলও ইয়ের থেকে পাঠাইছে, পাঠাও। আর এখন তো তারা প্রতিনিয়ত বলতেছে, সেদিনও চিঠি পাঠাইছে আসেন, আর শেখ হাসিনাও বলতেছে আমি আসবো। তো এখানে তো কোনো কন্ট্রাডিকশন নাই। এখন কন্ট্রাডিকশন আপনি আসবেন ডিসেম্বরে, যখন উনি আসবেন, যদি আসার ডেট দেন তখন দেখবেন ওই যে বললাম যে সিচুয়েশনের কারণে তখন হয়তো রাষ্ট্র যদি দেখে যে এখানে একটা অরাজক সৃষ্টি হবে, কারণ দুই পক্ষ যদি লক্ষ লক্ষ লোক বিপরীতধর্মী অবস্থানে যায়, পুলিশ তো এরকম মেরুদণ্ড নাই, আর সেনাবাহিনীও কখনো গুলি করবে এটা বলতে পারবে না, খুব লিমিটেড স্কেলে বলতে পারবে, কারণ তারাও তো ইন্টারন্যাশনাল প্রেসারে আছে। সেই জায়গায় তখন সরকারই বলবে যে এই গন্ডগোল এখন করতে দেওয়া যাবে, এয়ারপোর্টে 144 দিয়ে দেবে, অথবা আপনাকে ট্রাভেল পাস দিবে না। যখন আপনাকে ট্রাভেল পাস দিবে না, তখন আপনি যে প্রশ্নটা করছেন এইটার জায়গা, তখন আপনাকে যখন আসতে দিবে না, তখন আপনার পক্ষে, শেখ হাসিনার পক্ষে তার আইনজীবীরা কোর্টে একটা রিপিটিশন, আমি আসতে চাই, আমাকে আসতে দিচ্ছেন, কোর্ট রায় দিবে, আসতে হবে তাকে। আপনি এখনো বাংলাদেশের মানে আদালত, বিচার বিভাগ স্বাধীনতার উপরে আশাবাদী? এখনো সবকিছু শেষ হয়ে যায়নি।
কারণ হলো দেখেন এই 12ই ফেব্রুয়ারির আগে কোর্টে গেলে 5ই আগস্টের মামলা সে যেই হোক শুনবো না। আর এখন তো পরশু দিনে তো আসামি 30 নম্বর আসামি তাকে তো কোর্ট জামিন দিল, যে সিনারিও চেঞ্জ হয়েছে না। আর আমরা কি মনে করি যে শুনেন অনেক কিছু আছে রাজনীতিতে, ফিল্ডে যেটা সম্ভব আদালতে সেটা সম্ভব। হ্যাঁ, অনেক কিছু আছে, বিচারকরা, বিচার বিভাগ এখনো আগের মতো শক্তিশালী হয় নাই, কারেক্ট। কিন্তু 12ই ফেব্রুয়ারির পরে সিনারিও তো একটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর আপনি যত দিন যাবে ততই কেন, একটা মানুষ তো নিজে বুঝে শুনে একটা অন্যায় করতে পারে না। আপনি ধরেন একজন লোককে ফাঁসি দিবেন, আপনি বিচারক, আপনাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? বিচারকের তার তো কোনো জবাবদিহি নাই, একমাত্র জায়গা হলো আল্লাহর কাছে জবাবদিহি, এবং তাদের বিচার নাকি আগে হবে। যে বিচারক আছে তারা জানে না এটা? সে কি একজনকে ফাঁসি দিয়ে ওইভাবে চলে যাবে? এটা তো হবে না। এবং আমি এই জন্যই আশাবাদী যে দিনে দিনে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হবে। এবং কারণ একটা এমন হইতো যে আওয়ামী লীগ একটা দল যেখানে তাদের সাপোর্টার, ধরেন কমিউনিস্ট পার্টির মতো অন্য অন্য ছোটখাটো দল, তাহলে অনেক কিছু হইতো, অনেক কিছুই সম্ভব। কিন্তু এত বড় একটা দল যাদের একটা ভূমিকা আছে এবং যাদের আপনার স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যাদের নাম আছে এবং বঙ্গবন্ধুর নাম আছে যে দলের সঙ্গে, সেইখানে এই দল এক দেশ দিয়ে চলে যাবে আর এটা কেউ কল্পনা করবে আর এটা কেউ বিশ্বাস করবে, এটা আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, টাইম উইল টেক ওন কোর্স, সময় আসলে সবই ঠিক হয়ে যাবে। অশেষ ধন্যবাদ অ্যাডভোকেট মনজিল মোরশেদ। আমরা আবারও কথা বলবো, আরো কিছু বিষয় আছে যা শেষ হলো না আজকে।